24 বছরের নাজনীন ভয়ঙ্কর নারকীয় কয়েদ থেকে পালিয়ে এসেছিল। শুধু নাজনীনের সাহায্যেই অপর দুই 16 এবং 18 বছরের মেয়েকে মুক্ত করা যেতে পারত, যারা এখনও ওই হিউম্যান ট্রাফিকিং মাফিয়াদের আন্ডারে ছিল। দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। 24 বছরের নাজনীন সিদ্দিকী, 18 বছরের রেশমি যাদব আর 16 বছরের হেমা খান আহমেদাবাদের কাছে একটি গ্রামে বন্দী ছিল। তারা জানতও না যে তারা কোথায়। নাজনীনের মাসি তপস্যা, যিনি মুম্বাইয়ের মীরা রোডে থাকেন, উনি শুধু জানতেন যে এই 3টি মেয়ের কি দশা হয়েছে। কিন্তু সে নাজনীনের মা জায়দা, রেশমির মা গায়ত্রী বা হেনার মা ইয়াসমিনকে কিছুই জানায়নি। এক সপ্তাহ আগের কথা, যখন তপস্যার হঠাৎই শালিনী নামে এক মহিলার সঙ্গে দেখা হয়ে যায়। শালিনী তপস্যাকে জানায় যে সে আহমেদাবাদে একটি ক্যাটারিং কোম্পানিতে কাজ করার জন্য যুবতী অবিবাহিত মেয়েদের খুঁজছে। নাজনীন আহ্লাদিত হয়ে পড়ে যখন সে জানতে পারে যে মাইনে মাসে 15,000 টাকা। শালিনী না তো নিজের ফোন নাম্বার শেয়ার করে, আর না কোনো অ্যাড্রেস, আর না সেই সমস্ত ব্যক্তিদের ডিটেল বলে যারা নাজনীনকে আহমেদাবাদ স্টেশনে নিতে আসবে। কিন্তু তবুও নাজনীনের শুধুমাত্র ভালো রোজগারের সুযোগ চোখে পড়ে, যার সাহায্যে সে তার মায়ের ভালো চিকিৎসা করাতে পারবে। নাজনীনের মা জায়দা বারণ করে, কিন্তু শেষ পর্যন্ত মেনে নেয় এই শর্তে যে তপস্যা নাজনীনকে আহমেদাবাদে ছেড়ে আসবে। ঠিক তার আগেই বাড়িতে পরিচারিকার কাজ করা দুই মহিলা ইয়াসমিন এবং গায়ত্রী তাদের মেয়ে হেনা এবং রেশমিকে এই ক্যাটারিং কোম্পানিতেই কাজে লাগিয়েছে। ইয়াসমিন আর গায়ত্রী তপস্যাকে বলে যে সে যেন তাদের মেয়েকে বলে বাড়িতে ফোন করার জন্য। 1 মাস হয়ে গেছে রেশমি আর হেনা বাড়ি ছেড়েছে, কিন্তু এর মধ্যে তারা একবারের জন্য ফোন করেনি। এটা শোনার পরেও নাজনীন আর তপস্যার একবারের জন্য কিছু সন্দেহ হয়নি। আহমেদাবাদ স্টেশনে পুনম আর অরবিন্দ নামে দুই ব্যক্তি নাজনীন আর তপস্যার সঙ্গে দেখা করে। তারা ওদের আহমেদাবাদের কোনো গ্রামে নিয়ে যেতে থাকে। ওরা ওদের কাছ থেকে সেলফোনও নিয়ে নেয়। তখনও নাজনীনের ওদের উপর পুরোপুরি সন্দেহ হয় না। গ্রামের একটি বাড়িতে ওদের হেনা এবং রেশমির সঙ্গে দেখা করানো হয়। প্রথমে অদ্ভুত কিছু মনে হয় না, কিন্তু রাতে হেনা ছাদে চলে আসে যেখানে নাজনীন আর তপস্যা শুয়েছিল। সে নাজনীনকে জানায় যে তাকে জালে ফাঁসানো হয়েছিল আর এখানে তাকে লোকেরা কিনে বিয়ে করার চেষ্টায় আছে। এইসব শুনে নাজনীনের হুঁশ উড়ে যায়। তখন নাজনীন আর তপস্যা প্রতিবাদ করে, কিন্তু এই গ্যাংয়ের লোকেরা নাজনীনকে একটা ঘরে বন্দি করে রাখে আর তপস্যাকে একটি বাস স্টপে ছেড়ে দিয়ে বলে যে যদি সে মুখ খোলে তাহলে এই 3 জনকে ওরা খুন করবে। আর সেই কারণেই মুম্বাই ফিরে আসার পর তপস্যা ভয়ের কারণে গায়ত্রী, জায়দা আর ইয়াসমিনকে তাদের মেয়েদের ব্যাপারে কিছুই জানায় না। কিন্তু শেষ পর্যন্ত সে বলে যে আসলে কি হয়েছিল। প্রথমে এই 3 জন মাই খুব ভেঙে পড়ে, তারপর নিজেরা নিজেদের বোঝায় যে হয়তো তারা তাদের মেয়েদের আর কখনো মুখই দেখতে পারবে না। কিন্তু তাদের মেয়ে তো জীবনে বেঁচে আছে, এটাই বা কম কিসের। 1 মাস পর নাজনীন তার মাকে ফোন করে। নাজনীন সেই নরক থেকে পালিয়ে তো এসেছে, কিন্তু সে তার বাড়িতে ফিরতে চায় না। সে বলে যে সে যা ভোগ করেছে তারপরে আর কাউকে সে মুখ দেখাতে চায় না। গায়ত্রী আর ইয়াসমিন তাকে অনুরোধ করে যে সে যেন তাদের সন্তানদের খুঁজে বের করার জন্য সাহায্য করে। এবার তারপর বাড়িতে গেলে হেনা আর রেশমির সত্যিটা সকলকে বলতে হবে, আর তারপর এরা কাউকে ছাড়বে না, না আমাকে, না মাকে, কাউকে না। কিন্তু হেনা আর রেশমিকে শুধু একজন মানুষই বাঁচাতে পারে, আর সেটা আমি। নাজনীন, কিছু তো বল, কোথায় হেনা আর রেশমি? আমি জানি না মাসি। তুই তোর সঙ্গে ছিলিস না? মাত্র কিছু সময়ের জন্য, আর তারপর জানিয়ে যা এদেরকে। ছেড়ে দাও, চল চল, আমরা যাবো না, দয়া করে ছেড়ে দাও আমাদের। কোথায় কোথায় নিয়ে গেছিল?
সত্যি আমি জানি না। যেখানে তোকে রেখেছিল সেই জায়গার নামটা তো বল। আমি সত্যিই জানি না। তুই তো ওই জায়গা থেকে পালিয়ে গিয়েছিলিস। কেমন করে পালিয়ে গেছিলিস? চল এই নে, এগুলো পড় আর তৈরি হয়ে বাইরে আয়। কথাটা শোন, ট্র্যাক খোল। এই ন্যাকামিগুলো অন্য কারোর জন্য বাঁচিয়ে রাখ। যদি 2 মিনিটের মধ্যে জামা কাপড় না পরিস না, তাহলে এই অরবিন্দ তোকে জামা কাপড় পরাবে। ও যদি তোকে জামা কাপড় পরায় তাহলে খুলবেও নিশ্চয়ই ওই। আর ও যদি তোর জামা কাপড় খোলে তাহলে তার সাথে আর কি কি হবে বুঝতে পেরেছিস? হ্যাঁ, চল যা, তৈরি হয়ে নে। এসছে কোত্থেকে ঢং করতে। হাহ। হয়ে গেছে 2 মিনিট। অরবিন্দ, না না, আমি পড়ছি। বাহ, বেশ। আর তুই যদি 2 মিনিটের মধ্যে বাইরে না আসিস তাহলে অরবিন্দ ভেতরে চলে আসবে। আয় অরবিন্দ। নাও দেখে নাও, একেবারে ফ্রেশ মাল আছে। 25, 27, 30, 40, 42, 45। কি দাদারা, এটা কি সস্তার নিলাম মনে হচ্ছে? হ্যাঁ, আরে তোমাদের সামনে জল জ্যান্ত টপ ক্লাস মাল দাঁড়িয়ে আছে, আর তাও ফ্রেশ। এই 40-50 হাজার টাকার কথা বলে নিজেদের পৌরুষের খিল্লি করে কি পাচ্ছ তোমরা? মোনাদি, শার্টে ডান করে দিন না। 60,000 টাকায় 1 কাপ চা খেয়ে যাও ওর হাতের। যদি মাল চেখে দেখতে হয় তাহলে 1.25 লাখ থেকে বলি শুরু হবে, নইলে 3 মাস যদি ওকে ধান্দায় বসাই না, আমাকে এর থেকে বেশি কামিয়ে দেবে মেয়েটা। আরে মেয়েটা তো এত সরল যে নিজে হাতে নিজেকে কোনোদিন ছুঁয়ে দেখেনি আজ অব্দি। কি বলিস তুই? হ্যাঁ, আয় 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 আয়। আয় আমার কাছে আয়। এবার বল আমায়, কখনো কোনো ছেলে তোর সঙ্গে কিছু করেনি তো? বল, বল 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 বল। দেখো দাদারা, মেয়েটা দিনে তোমাদের জন্য গরমা গরম খাবার বানাবে, রাত্রিরে গরমা গরম প্রেমও করবে। আরে এরম বউ ভাগ্যবানেরা পায়। 1.25 লাখ। হ্যাঁ ঠিক আছে নরেশ ভাই। আর আছে কেউ বাপের বেটা যে এর থেকে বেশি বলবে? হ্যাঁ, তো মেয়েটা আমার হলো। চলো দাদারা, এসো, আজকে এসো, আজকের মতো শেষ, এসো। কি দারুণ ব্যাপার নরেশ ভাই। হ্যাঁ, তাহলে 50 বছর বয়সে কচি বউ পেয়ে গেলে একটা। হ্যাঁ, আই মেয়ে শোন, আজ থেকে এ তোর বর। যদি ওকে খুশি রাখিস তাহলে ও তোকে ভালো রাখবে, আর যদি বেশি নাটক করিস তাহলে ও তোর 12টাও বাজাতে জানে, বুঝেছিস?
হাত জোর করছি সাহেব, আমাকে ছেড়ে দিন। সাহেব আমাকে যেতে দিন সাহেব, সাহেব আমাকে যেতে দিন আরে সাহেব। কোথায় যাবে তুমি? আরে বাড়ি এটাই তো যাবো তোমার সাহেব। ঘর। কাল আমাদের বিয়ে হবে, আমরা তো এখন জীবন শুরু করব। তুমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারছো না? আমিও তো করতে পারছি না। চলো এখনই আমরা মজা করি। না, আমাকে মিথ্যে কথা বলে এখানে আনা হয়েছে যে রান্না করতে হবে। আমার মা খুব অসুস্থ। ফুর্তির মাঝখানে মায়ের কথা তুলে আমার মজাটাকে নষ্ট করে দিস না। 1.25 লাখ টাকা দিয়ে কিনেছি, প্রথমে টাকাটা উসুল করব, তারপর তোকে ছেড়ে দেবো। প্রমিস। না না সাহেব না, না সাহেব না, সাহেব ছেড়ে দিন সাহেব না, না সাহেব না, না সাহেব না, সাহেব না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। রোজ রাতে ও ঘরে ভেতর থেকে তালা লাগিয়ে দিত, আর দিনের বেলায় বাইরে থেকে। বাড়ির বাইরে বেরোনো বারণ ছিল, কিছু বলা বারণ ছিল, কিছু ভাবাও বারণ ছিল। প্রথমে ওর চোখ দিয়ে আমাকে নোংরা করত, লোভ মেটাত, আর তারপর প্রথমে শুধুমাত্র রাত্রে হতো, তারপর দিনেও, তারপর যখন তখন। খাঁচা ভেঙে উড়ে যাওয়ার কথা খুব মনে হতো, কিন্তু বুঝতে পারতাম না কি করে যাব। আর তারপর একদিন, শুনুন, খুব মারধর করে? না, কিন্তু রাত দিন ও শুধু আমার সাথে। অত সহজ নয়, কিন্তু ওর অজান্তে এখান থেকে কি করে পালাবে? আর যাবেই বা কোথায়? মুম্বাইতে যাব, আমার বাড়ি মুম্বাইতে। আমার মা মাসি দুজনেই ওখানে আছে। কিন্তু কি বলে এনেছিল তোকে এখানে? বলা হয়েছিল যে এখানে একটা রান্না করার কোম্পানি আছে, ওখানেই আমাকে কাজ করতে হবে। দেখুন, আমাকে মিথ্যে কথা বলে আনা হয়েছে। এই গ্রামের প্রায় সব মেয়েদেরই এইভাবেই ঠকিয়ে আনা হয়েছে, তারপরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এরকমটা কেন? কারণ এই গ্রামে কোনো মেয়েকে জন্মাতেই দেওয়া হয় না, সব মেয়েদেরই বাইরে থেকে কিনে আনা হয়। আমার স্বামীও আমাকে কিনেই এখানে এনেছিল। কিন্তু আপনি পালিয়ে যাচ্ছেন না কেন? আপনি তো স্বাধীন, তাই না? এ কথা ভুলেও ভেবো না, তাহলে খুব মার খাবে। যত তাড়াতাড়ি নিজের ভাগ্যটাকে মেনে নেবে, ততই তোমার পক্ষে ভালো। বুঝতে পারছিলাম না যে আমি কি করব, কি করতে পারি, কি করে পালাবো এই নরক থেকে। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমি আমার পরিস্থিতির সাথে বোঝাপড়া করে নিয়েছিলাম, আর আমার বোঝাপড়াটা আমার জন্য স্বাধীনতার দরজা খুলে দেয়। আমি আমার ভয় আর যন্ত্রণা দুটোকেই সরিয়ে ফেলি, আর আমার স্বাধীন হওয়ার নেশাটাও কেটে যায়। আর ওই লোকটাও
আমার গলার বাঁধনটা একটু আলগা করে দিয়েছিল। খালি পেটে বাড়ি থেকে বেরোনো উচিত না। খেয়ে নিন পোহা। প্রথমে লোকটার একটু অদ্ভুত লাগতো যে আমি এই সব কিছু মেনে নিয়েছি। তারপর সে নিজেও স্বীকার করে নেয় যে আমি ওকে মেনে নিয়েছি। আমার ফাঁসটা আরও আলগা হতে লাগলো। ওর মনে আমার পালিয়ে যাওয়ার ভয়টা কমতে লাগলো। তারপর আমি আস্তে আস্তে ওর পকেট থেকে টাকা সরাতে শুরু করে দিলাম। 2-3 দিন অন্তর অন্তর আমি টাকা সরাতাম। ততদিন আমি সরিয়েছিলাম যতদিন না আমি মুম্বাই আসার টাকা জমাতে পেরেছি। সেই রাতে আমি লোকটাকে আরও নেশা করতে বাধ্য করলাম। নাজনীন, আমার না তোকে খুব ভালো লাগে। সত্যি কথা বলো, আমি না তোর প্রেমে পড়ে গেছি। মানে আমার সাথে তুই একটু খা। আগে না, আমার এটা পছন্দ কোন খেয়েছিস নাকি? না না, 100 মুখ। না 100 না মুখ। না, আমার 100 চাই খা না। না, আমি অপেক্ষা করছিলাম যে কতক্ষণে লোকটা পুরোপুরি বেহুশ হয়ে যায়। কি ব্যাপার নাজনীন, আর একটু বেশি হচ্ছে না? তুই দিয়ে যাচ্ছিস, আমি খেয়েই যাচ্ছি। কিছু ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আমি ওখান থেকে আমেদাবাদ স্টেশনে কি করে পৌঁছলাম আর তারপর মুম্বাই, আমি ঠিক জানি না। কিন্তু শুধু এটা জানি যে ওই লোকটা আমাকে প্রতি মুহূর্তে নানাভাবে নষ্ট করেছে। আর কখনো বলবি না যে ও তোকে নষ্ট করেছে। আরে নোংরা তো নিজে, ওর চরিত্র, ওর মন নোংরা। তুই তো আমার সাহসী মেয়ে, ভীতু তো আমি ছিলাম।
যে এতদিন ধরে চুপচাপ ঘরে বসেছিলাম। বোকা তো আমি ছিলাম যে ওই শালিনীর মতলব একটুও বুঝতে পারিনি। ব্যাস তুই শুধু একবার বল, আমার রেশমি কোথায় গেছে? তুই শুধু একবার বল। হেনা কোথায়? যদি আমি জানতাম তো আমি কেন বলতাম না? জানি না আমার হেনাকে কার সাথে বিয়ে দিয়েছে। এখনো তো ও কত ছোট, ওর তো কোনো সাহসই নেই। না আমার রেশমি তোর মতো সাহসী। অনেক কান্নাকাটি হয়েছে, এইবার চলো আমরা সোজা পুলিশের কাছে যাব। এতদিন চুপ করে থেকে আমরা কি পেলাম? মা একদম ঠিক কথা বলছে। ওই যে বউটা আছে না শালিনী, ও একটা শয়তান। না জানি কতগুলো মেয়েকে ওখানে পাঠিয়েছে, আর কতজনকেই বা পাঠাতে চলেছে। যে মহিলার সঙ্গে আমার দেখা হয়েছিল উনি আমায় বলেছিলেন ওখানে প্রায় সব মেয়েকেই কিনে আনা হয়েছে মিথ্যে কথা বলে, আর ওদের বিয়েও করে দেওয়া হয়েছে, আর সেটাও জোর করে। ইয়াসমিন গায়ত্রী, একটা কথা বলো, শালিনীর সঙ্গে তোমার কোথায় দেখা ওই হলো? ফরিদা আছে না, আমার সাথে বাড়িতে কাজ করে, ও আমাকে বলেছিল, আর আমি গায়ত্রীকে। নাজনীন সাহস করে বিপদের সঙ্গে মোকাবিলা করেছে আর নিজেকে মুক্ত করে নিয়েছে। নাজনীনের সাহস দেখে তার মা জায়েদা আর মাসি তপস্যা, হেনার মা ইয়াসমিন আর রেশমির মা গায়ত্রী, এদের সবার মধ্যে সাহস চলে আসে। আর এরা সবাই ঠিক করে নেয় যে 16 বছরের হেনা এবং 18 বছরের রেশমিকে তারা মুক্ত করবেই। শেষ পর্যন্ত তারা এই পদক্ষেপ নেয় যা তাদের অনেক আগেই নেওয়া উচিত ছিল। তারা সবাই আইনের দরজায় কড়া নাড়ল। এই ফরিদাটাকে? সাহেব, ও আমার মতো লোকের বাড়িতে কাজ করে। থাকে কোথায়? ও মিরার রোডেই থাকে। ওর মোবাইল নাম্বার আমার কাছে আছে, কিন্তু বহুদিন ধরে ও নিখোঁজ। এদের মধ্যে সম্পর্ক আছে, এও হয়তো শালিনীর গ্যাংয়ে। গায়ত্রী দেবী, ওর মোবাইল নাম্বারটা দিন, আমরা খুঁজে বের করব। 444। এই শালিনী ঠাকুরের সঙ্গে তোমার কান্দিওয়ালি বাস স্টপে দেখা হয়েছিল? হ্যাঁ সাহেব। সে তোমাকে নিজে থেকেই ডেকেছিল? হ্যাঁ। কাজ খুঁজছো কি তুমি? কিন্তু ও তার মোবাইল নাম্বারও তোমাকে দেয়নি। না সাহেব, তখনই সন্দেহ হওয়া উচিত ছিল, কিন্তু ও এত মোটা মাইনের কথা বলেছিল যে মাথা ঘুরে গেছিল, আর কিছু ভাবতেই পারিনি তখন। গাড়ির কথা মনে আছে? নাম্বার, মডেল? সাদা রঙের গাড়ি ছিল সাহেব, এটা তো মনে আছে। গাড়ি কি নিজেই চালাচ্ছিলেন? না সাহেব, 3 বার দেখা হয়েছিল, আর 3 বারই ড্রাইভারই ছিল। আমি প্রতিদিন ওই বাস স্টপে যেতাম এই আশায় যে যদি দেখা হয়ে যায়, কিন্তু সেই দিনের পরে আর দেখাই হয়নি। স্যার, ফরিদার ফোন সুইচ অফ, প্রিপেড নাম্বার। খুব পুরনো খেলোয়াড় মনে হচ্ছে। হ্যাঁ সাহেব, আমি দেখেছিলাম ওই বউটাকে আর ওই লোকটাকে, খুব শয়তান ওরা সাহেব। নাজনীন, আহমেদাবাদের পাশে যে গ্রামে তুমি ছিলে তার আশেপাশে কিছু তুমি দেখেছো? না সাহেব, আমি তো ওখানে প্রায় জেলের বন্দির মতো ছিলাম। প্রথমবার তখন বাইরে বেরিয়েছিলাম যখন পালিয়েছিলাম। যখন তোমাকে এই গ্রামে নিয়ে আসা হলো আর যখন তুমি ওখান থেকে পালালে, তখন কিছু তো দেখেছো যেটা তোমার মনে থাকার কথা, যেটা তুমি আমাদের বলতে পারো? যতটা বেশি তুমি আমাদের বলতে পারবে ততটাই বেশি রেশমি আর হেনাকে সাহায্য করবে। না সাহেব, কিচ্ছু মনে পড়ছে না। আমি এত ভয় পেয়েছিলাম যে এটা মাথাতেই ছিল না যে আমি কোথায় আছি। দেখো, এই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রক্ত প্রমাণ নেই যার আধারে আমরা তদন্ত করতে পারি। যবে থেকে ওইখান থেকে গেছে আমি ওকে দেখিনি, আর ফোনেও কোনো কথা হয়নি। নাজনীনের সঙ্গে এত কিছু হয়েছে, তাহলে ভাবুন ওদের দুজনের সঙ্গে কত কিছুই না হচ্ছে। আমি প্রতিজ্ঞা করছি তোমাদের কাছে যে তোমাদের দুজনের মেয়েকে আমি সুস্থভাবে ফিরিয়ে আনবো। অনেক অনেক ধন্যবাদ স্যার। আধ ঘন্টা টাইম দাও, আমি ঋষিকান্ত কাটারাকে ট্রেস করছি। রাঠোর, আরেকটা খবর আছে। যে গ্রামে নাজনীন, হেনা আর রেশমিকে রাখা হয়েছিল সেটা আহমেদাবাদ রেলওয়ে স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টা দূরত্বে অবস্থিত। মোনা ম্যাডাম, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, 1.5 ঘন্টা ট্রাভেল টাইমের মধ্যে যতগুলো গ্রাম আছে সেগুলোকেও রেডারে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওই গ্রামে মহিলার সংখ্যা খুব কম, পুরুষ আর মহিলার রেশিওতে বেশ পার্থক্য আছে।
তাই মেয়েদের ট্রাফিকিং ওখানে করা হয়। ও, আসল খবর তো এটাই। স্যার, ঋষিকান্ত ক্যাটারার একটা বোগাস কোম্পানি। আহমেদাবাদে এরকম নামের কোনো কোম্পানি নেই। এটা ট্রাফিকার্সদের মুখোশ, যার আড়ালে থেকে ওরা মেয়েদেরকে ওই গ্রামে ঢুকিয়ে দেয় জবরদস্তি। স্যার, এই হলো আহমেদাবাদ, আর পুরো সার্কেলে 1.5 ঘন্টা দূরত্বে মোটামুটি 25 থেকে 30টা গ্রাম আছে। এতগুলো গ্রামে রেড করা, হেনা আর রেশমিকে খুঁজে বার করা পসিবল নয়। এই দুটো মেয়েকে এই গ্রামগুলোর মধ্যে কোনো একটি গ্রামে বিক্রি করা হয়েছে, আর নাজনীনকেও। আর এটাও হতে পারে যে এই দুটো মেয়ে একই গ্রামে নেই। স্যার, আমরা আমাদের সোর্সকে অ্যাক্টিভেট করে দিয়েছি। আহমেদাবাদ পুলিশও হাই অ্যালার্টে রয়েছে। স্যার, সোর্সরা এরকম গ্রাম খুঁজে বেড়াচ্ছে যেখানে মহিলাদের সংখ্যা কম। খবরটা নিশ্চয়ই সবাই জানে, কিন্তু দেখেও না দেখার ভান করছে, নাহলে জাতপাত নিয়ে দাঙ্গা লেগে যাবে। স্যার, মুম্বাই থেকে নয় সূত্রপাত করা যাক। একটা লিড আছে আমাদের ফরিদা, যে শালিনীকে রেশমি আর হেনার কাছে পাঠিয়েছিল। অথবা সোজা টার্গেট শালিনী। কিন্তু ফরিদার কোনো খোঁজ খবর নেই, আর শালিনীর ব্যাপারেও আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। স্যার, কিছু মেল ফিমেল কনস্টেবলকে বাস স্টপে পোস্টিং করে দিয়েছি। চান্স কিন্তু বড়ই কম, কেননা ওই একই জায়গায় ও কিন্তু আর স্বীকার করবে না। ও কিন্তু নিশ্চয়ই বুঝে গেছে যে আমরা ওকে খুঁজছি। তাহলে তো আমাদের কাছে একটাই লিড বাকি থাকে, ওই হোয়াইট কার। আর আমরা তো স্যার তার ব্র্যান্ডটাও জানি না। মুম্বাইতে জানি না কত সাদা গাড়ি রয়েছে, কিন্তু ড্রাইভার তো একই। কান্দিওয়ালি, বরিওয়ালি, দহিসার, ইস্ট ওয়েস্ট দুই দিকেই, আর মীরা রোড। এই জায়গা থেকে ওরা 3জন মেয়েকে অপহরণ করেছে যাদের আমি চিনি। এমন হয়তো অনেক মেয়েকে অপহরণ করেছে যাদের আমরা চিনি না। স্যার, হতে পারে এই শালিনী ঠাকুর এই এলাকাতেই থাকে। এটাও হতে পারে। নাজনীন 3 বার আর তাবাসসুম 4 বার শালিনীকে দেখেছে। মানে এরা দুজন স্কেচ আর্টিস্টকে তার বিবরণ দিতে পারবে। আমি দুজনকে ডেকে নিয়ে স্কেচ বানাচ্ছি। আর এই স্কেচ আমাদের সমস্ত সোর্সকে দিয়ে দাও। আর এটাও বলে দাও যে শালিনীর সাথে সাথে আমরা ড্রাইভারকেও খুঁজছি। আর স্যার, এই হলো নরেশ। এই নাজনীনকে মোনার থেকে কিনে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করে। নরেশ, অরবিন্দ আর মোনা, এই 3টে স্কেচ আহমেদাবাদ পুলিশকে পাঠিয়ে দাও। আর এই শালিনীর ছবিটা দ্রুত আমাদের সোর্সকে পাঠিয়ে দাও। হতে পারে এই শালিনী নামটাই মিথ্যা, কিন্তু কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি আমরা এই সত্যটা বার করব। 35 থেকে 40 বছর মতন বয়স, সাদা গাড়ি করে আসে, ড্রাইভার চালায়। ম্যাডাম কি করেছে স্যার? মেয়ে পাচার করে ও, জোর করে তাদের বিয়ে দেয়। মাথার ঘাম পায়ে ফেলে খুঁজবো সাহেব। সাদা গাড়ি, ড্রাইভারও আছে সঙ্গে। আমরা সারাদিন কেসটা নিয়ে পড়ে আছি। আহমেদাবাদ পুলিশও পুরো চেষ্টা করছে। অল্প বয়স্ক মেয়ে, প্রত্যেকটা দিনই তো বিপজ্জনক। আমরা বুঝতে পারছি দিদি, আর বিশ্বাস করুন, হেনা রেশমিকে ফেরত না দেওয়া পর্যন্ত আমরা চুপচাপ বসে থাকবো না। আমরা খুঁজে বের করবই। ধন্যবাদ স্যার। ফরিদা তো অনেকদিন ধরে নিখোঁজ, ওর মোবাইলও বন্ধ রয়েছে। ব্যাপারটা কি বলতো? ও কি কোনো কাণ্ড ঘটিয়েছে নাকি? দাদা, ফরিদার স্বামী এখানে আসে? হ্যাঁ, আসে কখনো কখনো। কোথা থাকে জানি না। ও কি কাজ করে? আমি জানি না, কখনো জিজ্ঞাসা করিনি। স্যার, এইসব ছবি আর স্কেচ প্রায় 25 থেকে 30টা গ্রামের পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে নেটওয়ার্ক আরো বাড়াতে হবে। তুমি আরো পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। পাঠিয়ে আমাদের দুটো মেয়েকে খুঁজে বের করতে হবে। টপ প্রায়োরিটি কেস। স্যার। হ্যাঁ রশিদ, কোনো খবর পেলি? একজন ড্রাইভারকে পেয়েছি। ওই লেডিসের ফটোটা দেখিয়েছিলাম ওকে, ও তো দেখেই চিনতে পেরেছে। এই যে মহিলাটা দেখছিস না,
এটা মহিলা নয়, পুরোপুরি 2 নম্বরই মহিলা, বুঝলি? তুই কি করে জানলি? ওর আমি গাড়ি চালাতাম। এর কাছে কোনো সাদা রঙের গাড়ি আছে? গাড়ির রংটা সাদা ঠিকই, কিন্তু মন কয়লার থেকেও বেশি কালো। কোথায় থাকে? আর এর নাম কি? এর নাম শালিনী ঠাকুর। ওর বর বিকাশ ঠাকুরের সাথে থাকে। তুই এক কাজ কর, এই গোপালের নাম্বারটা আমাকে ফরওয়ার্ড কর। মাসে 20,000 টাকা দেবেন বলেছিলেন। আমি আর কিছু জিজ্ঞেস করিনি স্যার, উনি বললেন, রাজি হয়ে গেলাম। কতদিন ছিলে তার সাথে? 3 মাস স্যার। তারপরে রোজ 1 বোতল বিলিতি। কোথায় আমার 11,000 টাকা চাকরি আর 20,000 আর বিলিতি। আমি আর কিছু জিজ্ঞেসই করিনি স্যার। তারপরে একদিন। গোপাল, ইয়েস ম্যাডাম। 20,000-এ খুশি তুমি? এ তো অনেক বেশি ম্যাডাম। আরও পেতে পারো, এর চেয়ে অনেক বেশি। আমি বুঝতে পারছি না ম্যাডাম। শুধু ড্রাইভারি করেই পাবে না কিন্তু। আর কি করতে হবে ম্যাডাম? কোথায় থাকো তুমি? দুগ্গাল বাড়িতে ম্যাডাম। দুক্কল বাড়ি বস্তি এলাকা? আসলে চল ম্যাডাম। যুবতী মেয়ে তো অনেক আছে নিশ্চয়ই ওখানে। আরে, তোমার মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন? তুমি শুধু প্রয়োজন মতো মেয়েদের আমার কাছে নিয়ে আসবে, যাদের কাজের প্রয়োজন। প্রত্যেক মেয়ের জন্য 5,000 দেব। আর যে কাজ আপনি ওদের দেবেন ওটা কেমন কাজ হবে ম্যাডাম? আমি তোমাকে কখনো জিজ্ঞেস করেছি তুমি গিয়ার কখন বদলাও, ব্রেক মারলে কেন, ক্লাচ কেন চাপনি, স্পিড কত আছে, ডান দিকে যাবে কি বাঁ দিকে? জানতে চেয়েছি? তুমি শুধু মেয়েদের নিয়ে এসো, এটুকুই কাজ তোমার। উনি আমাকে পাগল ভেবেছিলেন স্যার, ধান্দায় লাগানোর জন্য মেয়েদের ফোঁসলাতে বলছিলেন। স্যার, আমি নিশ্চয়ই গরিব, কিন্তু এতটাই খারাপ নই যে মনুষ্যত্ব ভুলে যাব। 2 জন মেয়ে আছে যাদের আমরা খুঁজছি। শালিনী ঠাকুর আহমেদাবাদে বিক্রি করেছে। থাকে কোথায় এই শালিনী ঠাকুর? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। থাকে কোথায় এই শালিনী ঠাকুর? বিকাশ ঠাকুর? হ্যাঁ স্যার। শালিনী ঠাকুর কোথায়? কি হয়েছে স্যার? স্যার হয়েছেটা কি? স্যার 1 মিনিট দাঁড়ান স্যার। কোথায় ঢুকে যাচ্ছেন স্যার? আমার কথাটা শুনুন স্যার। স্যার 1 মিনিট দাঁড়ান স্যার। কি ধরনের অসভ্যতা এটা? শালিনী দেবী, আমি সঞ্জয় রাউত। একটা মেয়ে চাই, একটু বেশি বয়সও চলবে। কি? হ্যাঁ, এই আসলে ক্যাটারিং কোম্পানি শুরু করতে চাই। তো আমি কি করব? আপনারা চলে যান এখান থেকে। যেতে তো হবেই শালিনী দেবী। আসলে কি জানেন, এখানকার দুর্গন্ধ সহ্য হচ্ছে না, কিন্তু আপনাকে সাথে নিয়ে ওঠাবে সব। আরে আরে না 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 না, শালিনী দেবী আপনি চিন্তা করবেন না, আপনার বাকি অ্যাকাউন্টের কাজ আমরা শেষ করব। হ্যাঁ শালিনী দেবী, এক ক্যাটারিং কোম্পানির জন্য ঋষিকান্ত ক্যাটারার, এই নামটা কেমন? এসব কি অসভ্যতামি হচ্ছে? আমি আমার উকিলের সঙ্গে এক্ষুনি কথা বলবো। আপনারা আমাদের সঙ্গে এরকম আচরণ করতে পারেন না, আমাদেরও অধিকার আছে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনাদেরও অধিকার আছে। আসল কথা কি, আপনাদেরই অধিকার আছে, কেননা বাকি সব তো পোকামাকড়ের মতন, বিশেষত যুবতী মেয়েরা। ওরা তো বিক্রি আর কেনার বস্তু, আর আপনারা হলেন তাদের দালাল। হোয়াট ননসেন্স! ইন্সপেক্টর, আমি আপনাকে কোর্টে নিয়ে যাব। এক তো পাপ করেছেন, পাপও নয় মহাপাপ, আর তার উপর আমাদেরই থানায় এসে আমাকেই ধমকাচ্ছেন। খুব ভালো। চন্দা, এই ম্যাডামকে আমাদের ক্যাটারিং কোম্পানির স্যাম্পলটা তো দাও। আরে আরে, আর মনে রাখবে, ম্যাডামকে সমস্ত ডিশ খাওয়াবে, সমস্ত। ইয়েস স্যার।
ছাড়ো, আরে ছাড়ো, জয়, ছাড়ো, জয়। বিকাশ, কি কি করছেন আপনারা? প্লিজ প্লিজ ওকে আটকান, আটকান ওকে প্লিজ। আটকানো তো তোর দরকার ছিল তোর বউকে, যখন ও মেয়েদের বিক্রি করতো একটার পর একটা মেয়ে। দেখ, আমরা দুইজন মেয়েকে খুঁজছি, হেনা আর রেশমি। কোথায় বিক্রি করেছিস? আহমেদাবাদে কোথায় বিক্রি করেছিস ওদের? ভালো চাষ তো বলে দে, না যে ডান্ডা তোর উপরেও পড়বে। স্যার, মারা বন্ধ করুন, আমি সব কিছু বলছি, মারাটা বন্ধ করুন আগে প্লিজ। চন্দা, এর স্বামী বলছে যে মজা পাচ্ছে না, চিৎকারটা আরো জোরে শুনতে চায়। বিকাশ, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বিকাশ। স্যার স্যার এটা কি করছেন স্যার? এই চিৎকার আমি সহ্য করতে পারছি না স্যার, বন্ধ করুন স্যার, স্যার বন্ধ করুন। খুব সেনজিটিভ তুই, হ্যাঁ? যখন তোরা মেয়েদের রেপ করাস তখন তাদের চিৎকার শুনতে পাস না? না টাকা পয়সার আওয়াজে সেই চিৎকার তোদের কানে ঢুকতে চায় না? বল। কপিপুর গ্রামে হেনা আর রেশমিকে পার্সেল করে দিয়েছি। কপিপুর কোথায়? আহমেদাবাদের পাশেই। এ মোনা আর এটা অরবিন্দ। দুজনের অ্যাড্রেস বল। কপিপুরেই থাকে। মরে আহমেদাবাদ পুলিশকে বলো কপিপুরের গ্রাম সিল করে দিতে, আর রেশমি আর হেনাকে দ্রুত মুম্বাই পাঠাতে হবে। স্যার। হ্যাঁ তো শালিনী দেবী, কেমন লাগলো আমাদের ধোলাই? আসলে বলে দিই, এই চন্দনা আপনাকে এতক্ষণ শুধুমাত্র ধুলো, নিংড়ানো এখনো বাকি। তো সত্যি কথাটা এখন বলবেন না নিংড়ানোর পরে? তোমাদের গ্যাংয়ে কয়জন লোক? আমার স্বামী বিকাশ, আমি আর অরবিন্দ আর মোনা। চারজনের মধ্যে বস কে? সন্তোষ ভাই মেহতা। কে এই সন্তোষ? ভদোদরাতে থাকে, ম্যারেজ ব্যুরো চালায়। অরবিন্দ আর মোনার মোবাইল নাম্বারটা দাও, আর সন্তোষ মেহতার মোবাইল নাম্বার আর অ্যাড্রেস দুটোই দাও এক্ষুনি। এখনো তোমার একটাও আঙুল ভাঙেনি, যখন সবগুলো আঙুল ভেঙে দেবো না তাও লিখতে হবে। ভালো চাও তো এক্ষুনি লিখে দাও, লেখো। আরে আরে পুলিশ চলে এসেছে, পালা এখান থেকে, পালা, চল পালা। স্যার স্যার ছেড়ে দিন স্যার। হেনা খান আর রেশমি যাদব কোথায়? স্যার বলছি, স্যার বলছি, সব কিছু বলছি স্যার, বলছি। আগে সন্তোষ মেহতা। হ্যাঁ, আমি সন্তোষ মেহতা। বলুন কি সাহায্য করতে পারি? ভাই অনেক সাহায্য করেছিস তুই লোকেদের, এখন তোকে সাহায্য করার পালা। আমরা তোর এখন বিয়ে দেবো, তার জন্য তোকে আমাদের বিক্রি করতে হবে। চল। স্যার স্যার শুনুন স্যার, দাঁড়ান, আমাকে কিছু বলতে দিন স্যার। আমি এটাই হলো লোকেশ বাবুর বাড়ি, যে হেনাকে কিনেছিল। তুমি হেনা খান, মুম্বাইয়ের ইয়াসমিন খানের মেয়ে? তুমি ভয় পেও না, আমরা আহমেদাবাদ পুলিশ তোমাকে তোমার বাড়ি নিয়ে যেতে এসেছি। হেনা, ভয় পেও না,
আমরা সত্যি পুলিশের লোক আর তোমার হেল্প করতে এসেছি। আসো। 24 ঘন্টা এখানে নজর রাখুন, লোকে আসলেই ওকে ধরে ফেলো। আর এটা হলো হরিশবাবুর বাড়ি স্যার, যে রেশমিকে কিনেছিল। এবার যাচ্ছে ওই নরেশের বাড়িতে, যে নাজনীনকে কিনেছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। অদ্ভুত ব্যাপার তো স্যার, একদম মেয়েটা আমাকে ধোঁকা দিল, ঘর ছেড়ে পালিয়ে গেল। আমার 1.25 লাখ টাকা তো ভোগে গেল না। আসলে ভোগে যাওয়া কাকে বলে তোকে দেখাবো থানায় গিয়ে। ওই সাহসী মেয়েটাই আমাদের তোর কাছে নিয়ে এসেছে, আর আমরা তোকে কোথায় পাঠাবো তুই জানিসও না। নিয়ে যাও একে। আরে হ্যাঁ, আমি এসব কিচ্ছু করিনি। আরে কি করছেন কি? আমি কিচ্ছু করিনি দাদা। স্যার সবাইকে তো পেয়ে গেছেন, ছেড়ে দিন না আমায়। সবাইকে পাওয়া গেছে? হ্যাঁ স্যার স্যার, লোকেশকে ফোন কর। বন্ধ বলছে স্যার। ওকে ইনফর্ম করেছিস? স্যার স্যার আমি কি করবো? পুলিশকে ফোন লাগা তাড়াতাড়ি। করছি স্যার, করছি। স্যার এর ফোনও বন্ধ। ওকেও তুই বলে দিয়েছিস না? হ্যাঁ ওকেও বলে দিয়েছিস? কাউকেই বলিনি। তোর মোনা ডার্লিংকে ফোন কর, আর এবার যদি বন্ধ আসে না তো তুই গেলি। ফোন কর। করছি করছি। হ্যাঁ অরবিন্দ বল। মোনা কোথায় তুই? রাস্তায় আছি। আরে ওই নতুন মালগুলো এসছে না, তার খদ্দের এসছে। 3 পিসি দেখিয়ে দে। ওকেই চয়েস করতে দে। আমি যাওয়া পর্যন্ত ফাইনাল করিস না। তুই কখন আসবি এখানে? আরে রাস্তায় আছি। কিন্তু এখন কোথায় আছিস? আরে কি হয়েছে তোর? বলছি তো রাস্তায় আছি। এত উতলা হচ্ছিস কেন? আরে কত টাইম লাগবে তোর? আধ ঘন্টা। কিসে করে আসছিস? একটা প্রাইভেট গাড়িতে আসছি। এবার গাড়ির নাম্বারও বলি, কি রঙের শাড়ি পরেছি সেটাও বলি। রাস্তায় স্যার, 8 ঘন্টার মধ্যে এখানে আসবে। একটা টিম এদেরকে নিয়ে চলে যাবে, আর আরেকটা টিম আমার সঙ্গে কোঠাতে থাকবে। মোনা ডার্লিং এর ওয়েলকাম পার্টি। হ্যালো, ভালো খবর আছে, আমাদের দুজনের মেয়েকেই পেয়ে গেছে। ও ভগবান, কোথায় আছে ওরা দুজন? ওদের আহমেদাবাদ থেকে পাঠিয়ে দিয়েছে। আমি আসছি, আমি আসছি এক্ষুনি। হেনা আর রেশমিকে পাওয়া গেছে। কি? মা, মা তুমি শুনেছো? হেনা আর রেশমিকে পাওয়া গেছে। ওদের দুজনকে পাওয়া গেছে। আল্লাহকে অশেষ ধন্যবাদ। স্যার, হেনা রেশমিকে উদ্ধার করা গেছে,
আর মুম্বাইতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। গুড। কিন্তু মোনাকে পাওয়া যায়নি। হ্যাঁ, কিন্তু ওর সাথে অরবিন্দ আর তার সাথে দীনেশ দুজনেই ধরা পড়েছে। ওই দুজন মেয়েকে যারা কিনেছিল সেই দুটোকে ধরতে পেরেছো? স্যার, নাজনীনের ক্রেতা নরেশ পাঞ্চাল ধরা পড়েছে, কিন্তু হেনার ক্রেতা লোকেশ আর রেশমির ক্রেতা হরিশ এই মুহূর্তে ফেরার। হ্যাঁ, কিন্তু এই গ্রুপের হেড সন্তোষ মেহতা সে ধরা পড়েছে। আর স্যার, আহমেদাবাদ পুলিশ আরো 3টে মেয়েকে উদ্ধার করেছে, যাদের ওখানে বেচার জন্য নিয়ে আসা হয়েছিল। মোনা, হরিশ আর লোকেশ, এই 3 জনের নামে রেড অ্যালার্ট জারি করে দাও। স্যার। মুভ। তাহলে এই রকম ম্যারেজ ব্যুরো চালাও তোমরা? প্রথম সব নর্মালি ছিল, আর অন্য যেসব ম্যারেজ ব্যুরোগুলো চলে ওই রকমই, কিন্তু ব্যবসা খুব একটা জমছিল না, তাই তো এই ব্যবসা শুরু করে দিলে, হিউম্যান ট্রাফিকিং। স্যার, সব প্ল্যানটা তো সন্তোষ ভাইয়ারই ছিল। উনি জানতেন যে কবিপুর গ্রামে মেয়েদের অভাব আছে, আর ওখানকার পুরুষরা তো মেয়েদের কেনার জন্য রাজি ছিল। কি খাও তোমরা? কি পান করো? কোন চামড়া দিয়ে তৈরি তোমরা, যে নিরীহ মেহনতি মেয়েদের বিক্রি করে নিজেদের পেট চালানোর ব্যবস্থা করো? আমরা কি অন্যায় করেছি স্যার? ওই মেয়েদেরকে তো কোনো কোঠায় নিয়ে গিয়ে বিক্রি করিনি। পুরোদস্তুর বিয়ে দিয়েছি ওই মেয়েদের, ওদের ভালো সংসার দিয়েছি। এখানে থাকলে তো কোনো মাতালের সঙ্গে বিয়ে হয়ে যেত, পুরো জীবন নষ্ট হয়ে যেত ওদের। সমাজ সেবা করছো দেখছি আজকাল। একটা কথা বলো, তুমি তোমার নিজের মেয়েকেও এভাবে বিক্রি করতে? এটা কি রকম প্রশ্ন হলো স্যার? প্রশ্ন এটাই প্রশ্ন। কেননা তোমাদের জন্য সমস্ত প্রশ্নের জবাব টাকা, শুধুমাত্র টাকা। শকুন তোমরা, শকুন। আর জানো তোমরা কেন এরকম করতে পারো? কেননা তোমরা এই মুহূর্তে বেঁচে নেই। তোমাদের ভেতরের মনুষ্যত্ব, সততা সব মরে গেছে। আমাকে কিছু বলতে দিন দিদি, আমার উকিলের সাথে কথা বলতে দিন। আমার কথা শুনুন, আমাকে উকিলকে তো ফোন করতে দিন। আগে তোর বিয়ের দিনক্ষণ ঠিক করি, তারপর তোর হাতে মেহেন্দি লাগাবো, তোর গায়ে হলুদ হবে, চন্দন আর টোপর পরিয়ে বরের মতো সাজাবো। তারপর তুই ফোন করিস উকিলকে, আর আমরা করবো অ্যাম্বুলেন্সকে, আর তারপরে তোর অ্যারেস্ট দেখাবো আমরা আমাদের রেকর্ডে। শুনুন স্যার, স্যার স্যার আমার কথা তো শুনুন স্যার। চল 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 বলছি, চল চল চল। স্যার স্যার স্যার, অরবিন্দ, মোনা, লোকেশ আর হরিশকে যদি না পাই না, তোর বাঁচা আমি মুশকিল করে দেবো শালা। যে যখন এই থানাতে ডিউটিতে আসবে না, সে তখনই তোকে কেলাবে পাঞ্চিং ব্যাগের মতো। 3 জন কোথায়? জানি না স্যার, আমি তো ফোন করলাম তখন আপনার সামনে। পটেল স্যার। পুলিশ একাডেমি থেকে নতুন এসেছো না? হ্যাঁ স্যার। দেখি ওখানে তুমি কি কি শিখেছো? স্যার স্যার, আমি সত্যি বলছি স্যার, সত্যি বলছি স্যার, কিছু করিনি স্যার। শালিনী ঠাকুর, মোনাকে আমার লকআপে চাই। যতক্ষণ ও লকআপে না আসে ততক্ষণ ও তোমাকে খাতির করবে। চন্দা, এ ভিআইপি ভালো করে খাতির করো। দেখো, আমরা সমস্ত গ্যাংকে ধরে নিয়েছি, শুধু মোনাকে আমরা এখনো ধরতে পারিনি। লোকেশ আর হরিশ যারা এদেরকে কিনেছিল তাদেরকেও ধরতে পারিনি। কিন্তু সাহেব, ওটা মোনাই ছিল যে আমাকে আর এদের দুজনকে বিক্রি করেছিল। ওরা হয়তো তোমাদের বিক্রি করেছিল, কিন্তু তুমি নিজেই নিজেকে বাঁচিয়েছো, আর এদেরকেও। তুমি সাহস করে এখানে এসেছিলে, তাই আমরা ওদের বাঁচাতে পারলাম। ভুল তো আমরাও করেছিলাম। এত মোটা মাইনে দেখে আমরা দুজনেই পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু ভাবুন তো সাহেব, নাজনীন যদি ওখান থেকে পালিয়ে না আসতো, তাহলে এই মেয়ে দুটোর কি হতো? স্যার, শালিনী সোর্স ফরিদা, সে ধরা পড়েছে। গুড। ব্যাস একবার ওই মহিলাকে আমি হাতে পাই, ওকে আমি খুন করব। ও নির্দোষ ইয়াসমিন। যেমন তাবাসসুমের সঙ্গে শালিনীর সাক্ষাৎ হয়েছিল, তেমনি ওর সঙ্গেও হয়েছিল। স্যার, আমি শালিনী আর বিকাশের থেকে কনফার্ম করেছি, ফরিদা এসব ব্যাপারে কিছুই তেমন জানে না। আর তোমরা ভবিষ্যতে মাথায় রাখবে, কেউ যাতে তোমাদের আবার এই ফাঁদে না ফেলতে পারে।
যখনই কেউ মোটা মাইনের চাকরির অফার দেবে সেটা গ্রহণ করার আগে কমপক্ষে 10 বার ভাবো। হ্যাঁ সাহেব, এবার তো প্রত্যেকটা পা মেপে মেপে ফেলবো। কিন্তু সাহেব, যখন আমি নরেশের বাড়িতে ছিলাম একটা ব্যাপারে খটকা লাগছিল, এখনো খটকা লাগছে। কি কথা নাজনীন? আমরা গরিব, পড়াশোনা করিনি, সেই জন্য আমরা ফেঁসে গেছিলাম। কিন্তু ওখানে তো একটা গোটা গ্রাম রয়েছে যেখানে আমাদের মতো মেয়েদের কেনা হয়, বন্দি করে রাখা হয়। এটা কি করে হতে পারে সাহেব? ওখানকার যে পুলিশ রয়েছে, বড় বড় মানুষ রয়েছে, নেতারা রয়েছে, তারা কি কেউ কিচ্ছু জানে না? সাহেব, 2-4টে বাড়ি নয়, একটা পুরো গ্রাম রয়েছে। আমরা তো গরিব মেয়ে সাহেব, আমরা 4 দেওয়ালের মধ্যে বন্দি। আমাদের সঙ্গে তো জানোয়ারের থেকেও খারাপ ব্যবহার করা হয়। আর দুনিয়াটা এভাবেই চলে, যেন কিছু কিছু হয়নি। এই নোংরা ব্যবসাটা এখনো চলে সাহেব। এরকমটা কেন সাহেব? আপনি কি জানেন? আপনি কি বলতে পারবেন? শালিনী আর বিকাশ ঠাকুর, এই গ্রুপের হেড সন্তোষ মেহতা, তার সাথী অরবিন্দ আর দীনেশ, আর মেয়েদের যে কিন্তু সেই নরেশ যার হাত থেকে নাজনীন ফেরার হয়েছিল, এদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। এদের সবার বিরুদ্ধে আইপিসির ধারা 120B অনুযায়ী ক্রিমিনাল কনস্পিরেসির জন্য, ধারা 370 অনুযায়ী মানুষ কিনে তাদের কৃতদাস বানিয়ে বিক্রি করার জন্য, ধারা 376 অনুযায়ী ধর্ষণের জন্য, ধারা 342 অনুযায়ী বেআইনিভাবে কাউকে বন্দি করার জন্য, আর ধারা 366 অনুযায়ী অপহরণের চার্জ আনা হয়েছে। এই গ্যাংয়ের অন্যতম লিডার মোনাকে এখনো ধরা যায়নি। আর হেনা এবং রেশমিকে যারা কিনেছিল সেই লোকেশ ঢোলাকিয়া আর হরিশ বেলজিকেও এখনো ট্রেস করা যায়নি। এই 3 জনের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অপরাধী শালিনী ঠাকুরের নিজের কাজের জন্য একটুও অনুতাপ নেই। এই ব্রাইড ট্রাফিকিংয়ে ফেসে যাওয়া সব মেয়েরাই নিজের নিজের বাড়িতে ফিরে গেছে। যারা এই জালে ফেসে যায় তারা গরিব ঘর থেকে আসে, আর নিজেদের ভাগ্যের কাছে পরাজিত হয়ে অত্যাচারিত হওয়ার ব্যথা এখন চাপা পড়ে গেছে। এটা একটা বাজে স্বপ্ন ভেবে তারা রোজ নিজেদের সঙ্গে লড়াই করে চলেছে। এটা কেবল একটি গ্রাম নয় যেখানে বউ বেচা কেনা হয়। দেশের অনেক রাজ্যেই মেল ফিমেল সেক্স রেশিও দিন দিন ভারসাম্যহীন হয়ে পড়ছে। আর এরকম রাজ্যগুলিতে মেয়েদের বেচা কেনার এই কুপ্রথা সবার সামনেই হয়ে চলেছে। আর এই কুপ্রথার পিছনে একটা সত্য আছে, একটা ভয়ঙ্কর সত্য, ভ্রূণ হত্যা। এটা কি করে হতে পারে যে একটা গ্রামের পঞ্চায়েত, সেখানকার নগর সেবক, MLA, MP, ডিস্ট্রিক্ট কালেক্টর, পুলিশ এত বড় অপরাধের কিছুই জানে না? এমন নোংরা কাজ আটকানো কি সরকার আর প্রশাসনের কাজ নয়? এই কেসে একটা মোটা মাইনের প্রলোভন দেখানো হয়েছিল, আর এই প্রলোভনে মোহিত হয়ে সব গরিব পরিবার না ভেবে চিনতে, না কোনো খোঁজ খবর নিয়ে নিজেদের সন্তানদের সোজা হিউম্যান ট্রাফিকিং এজেন্টদের হাতে তুলে দেয়। কিন্তু একজন সাধারণ নাগরিক ছিল যে এই প্রলোভনে নিজের মতাদর্শ বেঁচেনি। সে ছিল শালিনীর ড্রাইভার গোপাল। সে নিজের বিবেকের কথা শুনেছে, নিজের আদর্শের খেয়াল রেখেছে, আর সেই জন্যই এই কেসটা ক্র্যাক হয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে পরের দিন। মনে রাখবেন, কাল মানে 28শে জুন রবিবার ক্রাইম পেট্রোলের এপিসোড টেলিকাস্ট হবে না। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, আরামের জীবন আর মিথ্যে কথা দুটোরই অনেক মূল্য চুকাতে হতে পারে, কিন্তু পরিশ্রম আর সত্য আমাদের প্রকৃত ধনী করে তোলে। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।